প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে। এবং প্রতিদিন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো, এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিসমোন্যাস্টি। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম সিসমোন্যাস্টি। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম হলো সিসমোন্যাস্টি চলন। এটি একটি স্বতঃস্ফূর্ত চলন, যেখানে উদ্দীপক হিসাবে স্পর্শ, আলো বা তাপের মতো বাহ্যিক কাজ বা উদ্ভিদের পাতার মুদে যাওয়া কারণ হয়। এটা কিন্তু উদ্দীপক হিসাবে স্পর্শ, আলো ও তাপের মতো বাহ্যিক কাজ করে, যা উদ্ভিদের পাতার মুদে যাওয়ার কারণ হয়। লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্র মুদে যায় বা বন্ধ হয়ে যায়। এই মুদে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার কারণ হলো সিসমোন্যাস্টি চলন। এটি একটি বিশেষ ধরনের উদ্ভিদের চলন, যেখানে বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের অঙ্গ সঞ্চালিত হয়। লজ্জাবতী উদ্ভিদের ক্ষেত্রে স্পর্শ, আলো বা তাপের মতো উদ্দীপক পাতাগুলিকে মুদে যেতে বা বন্ধ হয়ে যেতে বাধ্য করে। এটি একটি স্বতঃস্ফূর্ত চলন, যা উদ্ভিদের অভ্যন্তরে রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু উদ্ভিদের অভ্যন্তরে রাসায়নিক পরিবর্তন এবং কোষের চাপের পরিবর্তনের মাধ্যমে ঘটে, এবং কোষের চাপের পরিবর্তনের মাধ্যমে কিন্তু ঘটে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? এখানে 4টে অপশান আছে তোমাদের সামনে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্নগুলো দেখা মাত্রই উত্তর করার চেষ্টা করো। এখানে 2 নম্বর প্রশ্ন বলেছে, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কুশীনগর। কুশীনগর স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল কুশীনগরে, উত্তরপ্রদেশের কুশীনগরে। তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিকে মহাপরিনির্বাণ বলে। এই ঘটনাটাকে কিন্তু মহাপরিনির্বাণ নামেও পরিচিত। গৌতম বুদ্ধ কুশীনগর, বর্তমানে উত্তরপ্রদেশে মহাপরিনির্বাণ লাভ করেন। মহাপরিনির্বাণ বলতে সাধারণত একটি জাগ্রত সত্তা দ্বারা অর্জিত নির্বাণের চূড়ান্ত অবস্থা, চিরস্থায়ী সর্বোচ্চ শান্তি এবং সুখ বোঝায়। কুশীনগর গৌতম বুদ্ধের শেষ বিশ্রামস্থল। কুশীনগর কিন্তু গৌতম বুদ্ধের শেষ বিশ্রামস্থল ছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লালা রসে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? তোমরা কিন্তু কমেন্ট বক্সে প্রশ্ন দেখা মাত্রই উত্তর করবে। লালা রসে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, টায়ালিন। লালা রসে টায়ালিন উৎসেচকটি থাকে। লালা রসে কিন্তু টায়ালিন উৎসেচকটি উপস্থিত থাকে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। লালা রসে প্রধানত 2টি উৎসেচক থাকে। এক হচ্ছে টায়ালিন, যাকে বলে পেটালিন নামে পরিচিত, এবং লাইসোজাইম থাকে। লালা রসে প্রধানত 2টি উৎসেচক থাকে, টায়ালিন এবং লাইসোজাইম। টায়ালিন শর্করা জাতীয় খাদ্য পরিপাক শুরু করে, স্টার্চকে চিনিতে ভেঙে দেয়। লাইসোজাইম একটি জীবাণুনাশক উৎসেচক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। লাইসোজাইম কিন্তু জীবাণুনাশক উৎসেচক যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এছাড়াও লালা রসে লাইপেজ নামক অন্য একটি উৎসেচকও থাকে, যা চর্বি পরিপাকে সাহায্য করে। তাহলে লাইপেজটা কিন্তু চর্বি পরিপাকে সাহায্য করে। এবং হচ্ছে আমাদের যেটা লাইসোজাইমটা কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করে, এবং টায়ালিন কিন্তু শর্করা জাতীয় খাদ্য পরিপাক শুরু করে, যা স্টার্চকে চিনিতে ভেঙে দেয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন,
নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, তামা। নব্যপ্রস্তর যুগে ভারতে তামা ধাতুর ব্যবহার প্রচলিত ছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। নব্যপ্রস্তর যুগে ভারতে তামা ধাতুর ব্যবহার প্রচলিত ছিল, যা এই যুগের শেষ দিকে শুরু হয়েছিল এবং ব্রোঞ্জ যুগে বা চ্যালকোলিথিক যুগ শুরু হওয়ার আগে পর্যন্ত ব্যবহৃত হতো। ব্রোঞ্জ যুগ বা চ্যালকোলিথিক যুগ শুরু হওয়ার আগে পর্যন্ত ব্যবহৃত হতো। নবপ্রস্তর যুগে মানুষ পাথরের তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করত, যেমন কুঠার এবং খুর ইত্যাদি। এই যুগে মানুষের জীবনযাত্রা ছিল মূলত কৃষি নির্ভীক এবং তারা বিভিন্ন শস্য যেমন গম, যব ইত্যাদি চাষ করত। নবপ্রস্তর যুগের শেষ দিকে মানুষ তামা ব্যবহারের সাথে পরিচিত হয়, যা তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। মানুষ কিন্তু তামার ধাতু ব্যবহারে পরিচিত হন এবং তার জীবনযাত্রায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। তামা ব্যবহারের ফলে মানুষ বিভিন্ন ধরনের অলংকার, সরঞ্জাম এবং অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, যা তাদের জীবনযাত্রাকে আরও উন্নত করে। নবপ্রস্তর যুগের পর ব্রোঞ্জ যুগ শুরু হয়, যেখানে তামা এবং অন্যান্য ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হতো। তামা এবং অন্যান্য ধাতু মিশিয়ে কিন্তু ব্রোঞ্জ তৈরি করা হতো। সুতরাং নবপ্রস্তর যুগে ভারতে তামা ধাতুর ব্যবহার প্রচলিত ছিল, যা এই যুগের শেষ দিকে শুরু হয়ে ব্রোঞ্জ যুগের সূচনা পর্যন্ত স্থায়ী ছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ঘর্মগ্রন্থি। স্তনগ্রন্থি ঘর্মগ্রন্থির পরিবর্তিত রূপ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। স্তনগ্রন্থি আসলে ঘামগ্রন্থির পরিবর্তিত রূপ। এটি মূলত হরমোনের উদ্দীপনা ও বিকাশ প্রক্রিয়ার কারণে ঘটে। ঘামগ্রন্থি এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। স্তন্যপায়ী গ্রন্থি স্তন্যপায়ী প্রাণীদের দুধ উৎপাদনে সাহায্য করে। পরিবর্তন বয়ঃসন্ধির সময় হরমোনের যেমন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন প্রভাবে ঘামগ্রন্থিগুলো স্তনগ্রন্থিতে রূপান্তরিত হয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন প্রভাবে ঘামগ্রন্থিগুলো কিন্তু স্তনগ্রন্থিতে রূপান্তরিত হয়। গঠন স্তনগ্রন্থিগুলোতে অসংখ্য ছোট ছোট অ্যালভিওলি থাকে, যা দুধ তৈরি করে। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1465 কিমি। গোদাবরী নদীর দৈর্ঘ্য 1465 কিমি। এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় 1465 কিলোমিটার বা 910 মাইল। এই নদীটি ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে একটি। তাহলে 1465 কিলোমিটার বা 910 মাইল কিন্তু গোদাবরী নদীর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1955 সালে। ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয় 1955 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় নাগরিকত্ব আইন, যা নাগরিকত্ব আইন 1950 নামে পরিচিত, 1955 সালের 31শে ডিসেম্বর তারিখে পাস হয়েছিল। এই আইনটি ভারতীয় নাগরিকত্বের সংজ্ঞা, নাগরিকত্বের লাভের পদ্ধতি ও নাগরিকত্ব হারানোর উপায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করে। এটি ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশে বর্ণিত নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে। নাগরিকত্ব আইনটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, অনাল গ্রন্থি কি নিঃসরণ করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হরমোন। অনাল গ্রন্থি হরমোন নিঃসরণ করে। সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। অনাল গ্রন্থি, যা অন্তঃক্ষরা গ্রন্থি নামেও পরিচিত, হরমোন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যা সরাসরি রক্তে প্রবেশ করে এবং শরীরের বিভিন্ন অংশে কাজ করে। এই গ্রন্থিগুলি নালীবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। এই গ্রন্থিগুলি কিন্তু নালীবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্তে মিশে যায়। অনাল গ্রন্থির উদাহরণ পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালি গ্রন্থি ডিম্বাশয় মহিলাদের এবং অন্ডকোষ পুরুষ, অগ্ন্যাশয়,
হাইপোথ্যালামাস এই গ্রন্থি থেকে নিঃসৃত কিছু হরমোনের উদাহরণ। এগুলো কিন্তু উদাহরণ। ইনসুলিন, অগ্নাশয়, থাইরক্সিন, থাইরয়েড, অ্যাড্রিনালিন, অ্যাড্রিনাল গ্রোথ হরমোন, পিটুইটারি, পৌলোকোটিন, পিটুইটারি, ফলিকল স্টিমুলেটিং হরমোন, পিটুইটারি, লুইটে লুইটেনিজিং হরমোন, পিটুইটারি। এই হরমোনগুলি শরীরের বিভিন্ন কাজে যেমন বুদ্ধি, বিকাশ, বিপাকক্রিয়া, প্রজনন এবং মানসিকতা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, তরঙ্গ দৈর্ঘ্যের একক কী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো সেন্টিমিটার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। তরঙ্গ দৈর্ঘ্যের স্ট্যান্ডার্ড বা এসআই একক হলো মিটার। এটি তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এছাড়াও তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের জন্য অ্যামস্ট্রং নামক একটি এককও ব্যবহৃত হয়। অতিরিক্ত তথ্য, তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন উপায়ে পরিমাপ করা যেতে পারে, যেমন মিটার, সেন্টিমিটার বা মিলিমিটার। এগুলো কিন্তু পরিমাপ করা যেতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের সময় মিটারের বিভিন্ন গুণিতক বা ভগ্নাংশয় ব্যবহার করা যেতে পারে। তরঙ্গ দৈর্ঘ্যের সংখ্যার একক হলো প্রতি মিটার বা রেডিয়ান প্রতি মিটার। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, রাউরকেলা লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ব্রাহ্মণী। রাউরকেলার লৌহ ও ইস্পাত কারখানা ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। রাউরকেলা স্টিল প্ল্যান্ট হলো ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানাগুলির মধ্যে একটি, যা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের উড়িষ্যা রাজ্যের রাউরকেলা শহরে অবস্থিত। ইস্পাত কারখানাটি ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত, যা প্ল্যান্টের কাজকর্মের জন্য শীতল করার সুবিধা দেয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমার চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তর ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, তাহলে আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটি তোমরা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাহলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।